আমার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় একটি কবিতা, যথেষ্ট সিরিয়াস কবিতা। কবিতার নাম দ্য ওয়েস্টল্যান্ড। দ্য ওয়েস্টল্যান্ড, written by T.S. Eliot, American-born British poet T.S. Eliot, 20th century poet তিনি একজন মডার্নিস্ট। 1948 তিনি নোবেল প্রাইজে পুরস্কৃত হন। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় কবিতা দ্য ওয়েস্টল্যান্ড। দ্য ওয়েস্টল্যান্ড অর্থাৎ অনুর্বর ভূমি, অনাবাদী জমি। এই টাইটেলটির মধ্যেই রূপকথাও রয়েছে যেন, অর্থাৎ এলিগোরিক্যাল টাচ রয়েছে। আবার চিন্তা করে সিম্বলিজম খুঁজে পাওয়া যায়। এই কবিতাটিতে টি.এস. এলিয়ট তার জ্ঞান ভাণ্ডারের যা কিছু ছিল সব যেন তিনি ঢেলে দিয়েছেন, অর্থাৎ এক গভীর উপলব্ধির কবিতা। এই কবিতায় তিনি ল্যাটিন, ফ্রান্স, গ্রিক, জার্মান, সংস্কৃত সমস্ত বিষয় থেকে তথ্য সংগ্রহ করেছেন। ল্যাটিনের বিষয় রয়েছে, ফ্রান্সের বিষয় রয়েছে, গ্রিক, জার্মান, সংস্কৃত সব বিষয় রয়েছে। শুধু তাই নয়, ক্লাসিক্যাল রাইটার্সদের কথা রয়েছে, গ্রিক রাইটার্সদের কথা রয়েছে, এলিজাবেথান রাইটার্সদের কথা রয়েছে, বাইবেলের কথা রয়েছে, ইন্ডিয়ান মাইথোলজির কথা রয়েছে, জিউস কালচারের কথা রয়েছে। কি নেই! অনেক তথ্যের সম্ভার এবং ভাণ্ডার হলো এই কবিতা দ্য ওয়েস্টল্যান্ড। এমনকি নিউজ পেপার থেকেও কিছু তথ্য নেওয়া হয়েছে, নার্সারি রাইমস নেওয়া হয়েছে, মিউজিক লিরিক নেওয়া হয়েছে, রাইটারদের অ্যালিউশন নেওয়া হয়েছে। সব কিছুর পরশ রয়েছে এই কবিতায়। 434 লাইন্সের এই কবিতা শেষ লাইন নেওয়া হয়েছে ইন্ডিয়ান রিলিজিয়াস বিলিফ থেকে, অর্থাৎ শান্তি শান্তি শান্তি। কবিতাটি লেখা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর। এই বিশ্বযুদ্ধ কথাটা মনে রাখতে হবে এই কবিতায়। প্রথম বিশ্বযুদ্ধের পর
এই কবিতাটা লেখা হয়েছে। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পর যে অবস্থা হয়েছিল, যে পরিস্থিতি হয়েছিল, তাকেই যেন ওয়েস্টল্যান্ড বলা হয়েছে, তাকেই যেন অনুর্বর ভূমি বলা হয়েছে, তাকেই যেন অনাবাদী জমি বলা হয়েছে। বলা হয় সেই সময়টা মডার্ন সময় শুরু হয়েছে। অর্থাৎ কিনা যে কোনো বিপর্যয়ের পর মানুষের মধ্যে একটি পরিবর্তন লক্ষ্য করা যায়। যে কোনো বিপর্যয়ের পর মানুষের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায়। ঠিক তেমনি এই প্রথম বিশ্বযুদ্ধের পর মানুষ যেন রোবটিক, যান্ত্রিক হয়ে ওঠে। মানুষের মানবিক যে ফিলিংস কোথাও যেন উধাও হয়ে যায়। মানুষ সামাজিকভাবে নিষ্ঠুর হয়ে পড়ে। মানুষ চিন্তা করে কিছু, কাজ করে অন্য কিছু। মানুষ নিজে কি চায় মানুষ নিজেই তা জানে না। মানুষের মধ্যে রেস্টলেসনেস অর্থাৎ অস্থিরতার প্রকাশ পায়। সব কিছুতেই যেন মানুষ অস্থির, কোনো স্থিরতা নেই, কোনো দৃঢ়তা নেই। আর এই প্রথম বিশ্বযুদ্ধের পর যেন মানুষের প্রতি মানুষের ভরসাটাই উঠে গেল। তাছাড়া ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়ে যায়। মানুষ মডার্ন হতে শুরু করে, আধুনিক হতে শুরু করে। প্রাণহীন আধুনিকতা শুরু হয়ে যায়। সব কিছু মিলেমিশে পৃথিবী ভূমি, এই ওয়েস্টল্যান্ড অনুর্বর হয়ে পড়ে কবির দৃষ্টিতে। টি.এস. এলিয়ট তার এই কবিতার টাইটেলটি দ্য ওয়েস্টল্যান্ড আগে ব্যবহার করেননি। এর প্রথম যে টাইটেল ছিল তা হলো হি ডু দ্য পুলিশ ইন ডিফারেন্ট ভয়েসেস। টাইটেলটি নেওয়া হয়েছিল চার্লস ডিকেন্সের লেখা থেকে। যাই হোক, এই ওয়েস্টল্যান্ড কবিতায় কবি বলতে চেয়েছেন পৃথিবী মরুভূমিতে পরিণত হতে শুরু করেছে। এই বাঞ্জার অনুর্বর জমিতে রিবার্থ দরকার, পুনর্জন্ম দরকার। মানুষ যেন ফিজিক্যালি বেঁচে রয়েছে, মানুষ ফিজিক্যালি বেঁচে রয়েছে, কিন্তু স্পিরিচুয়ালি মরে গেছে। এই ছিল তখনকার অবস্থা কবির চিন্তায়। মানুষ যেন শ্বাস প্রশ্বাস নিচ্ছে, বেঁচে আছে, কিন্তু মানুষের অনুভূতিগুলো মরে গেছে। এমনকি ফিজিক্যাল রিলেশনকেও মিনিংলেস করে তোলা হয়েছে। সাংঘাতিক কথা। ফিজিক্যাল যে রিলেশন তাকেও মিনিংলেস করে তোলা হয়েছে। তথাকথিত আধুনিকতা বা মডার্নিজম, একে কবি তিরস্কার করেছেন। আমরা এই পৃথিবীতে হারিয়ে যেতে বসেছি। আমরা পৃথিবীকে ভুলতে বসেছি।
পৃথিবীর সুস্থতা বিষয়ে মানুষ যেন জ্ঞান হারিয়ে ফেলেছে। আর মানুষ কি করছে? গড্ডালিকা প্রবাহের মতন চলে যাচ্ছি, কিন্তু আমাদের গন্তব্যস্থল কোথায় আমাদের জানা নেই। আমরা চলছি তো চলছি। বাইবেলেও ওয়েস্টল্যান্ডের কথা ছিল। পৃথিবী ভূমি যখন পাপপূর্ণ হয়ে যায়, পাপে ভরে যায়, তখন পৃথিবী অনুর্বর হয়ে যায়, বন্ধা হয়ে যায়। বাইবেলেও এরকম হিংস ছিল। ঠিক যেন তেমনই প্রথম বিশ্বযুদ্ধের পর যেন মনে হচ্ছিল এই আধুনিক সমাজ তৈরি হতে চলেছে, কথা ঠিক, তাতে প্রেম নেই, প্রীতি নেই, ভালোবাসার কোনো চিহ্ন নেই, মরুভূমির নেই, এখানে কোনো আশার আলো নেই, জ্ঞানের বিকাশ নেই। একটা যান্ত্রিক পৃথিবী চলছে, যান্ত্রিক মানুষ তার কাজ করছে। জ্ঞান দিয়ে কিছু যেন হচ্ছে না। মানুষের অর্থ নেশায়, মানুষ এখন অর্থ নেশায় আছে, ভোগ নেশায়, ভোগ। তাই স্পিরিচুয়াল ডেথ হয়ে গেছে। মানুষ হতাশায় ডুবে গেছে, শক্তি চেতনা হারিয়ে গেছে, বিশ্বাস হারিয়ে গেছে। এক অনুর্বর ভূমিতে মেকি আস্ফালন চলছে। আমরা এই করব, আমরা সেই করব, আমরা এই করব, আমরা আধুনিক হব, কিন্তু মূল সত্তাটা যেন শুকিয়ে গেছে, হারিয়ে গেছে। মানুষ জীবনের উদ্দেশ্যটাই ভুলে গেছে, অথচ উদ্দেশ্য ভুলে গিয়ে এই অনুর্বর ভূমিতে বিপ্লব নিয়ে আসার প্রয়াস করছে। আর কবির দৃষ্টিতে এ যেন এক ভয়াবহতা, এক শূন্যতা, এক অস্থিরতা, এক নিষ্ফল জীবনযাত্রা। এই কবিতায় 5টি খণ্ডে ভাগ করা রয়েছে। প্রথম ভাগ, দ্য বিউরিয়াল অব দ্য ডেড। দ্বিতীয় ভাগ, এ গেম অফ চেস। নেক্সট, দি ফায়ার সারমন। নেক্সট, ডেথ বাই ওয়াটার। অ্যান্ড ফাইনালি, হোয়াট দ্য থান্ডার সেইড। এই 5টি খণ্ডে ভাগ করা আছে। প্রথম যে পার্ট, দ্য বিউরিয়াল অব দ্য ডেড, এই অংশে যেন সব নেগেটিভ সেন্সের কথা বলা হয়েছে। বলা হয়েছে এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ। এপ্রিল মাসকে নিষ্ঠুর বলা হয়েছে। কেন? কারণ বিশ্বযুদ্ধের পরেই বসন্তের আগমনের মাসকে মানুষ ভুলেই গেছে, দেখতেই পাচ্ছে না। তাই যেন মানুষের দৃষ্টিতে এই মাসটা শীতকাল হয়ে গেছে, উইন্টার হয়ে গেছে। কবিতায় তিরস্কার করেছেন, এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ, এরকম ভাবে তিনি ব্যাখ্যা করেছেন। তারপরে বলেছেন মেমোরি অ্যান্ড ডিজায়ারের কথা। মেমোরি বলতে অতীত বা পাস্টকে তিনি বুঝিয়েছেন। অতীত সময়কালটা ভালো ছিল তাই তিনি বলেছেন। আর ডিজায়ার বলতে তিনি ফিউচার বা ভবিষ্যৎ কালকে বুঝিয়েছেন।
মানুষ যেন অতীত নিয়ে আছে আর ভবিষ্যৎ নিয়ে আছে, বর্তমানের কথা ভুলেই গেছে। এখানেই কবির অবজারভেশন। মানুষ অতীত ভালো ছিল, খুব ভালো, ভালো কথা। অতীত নিয়ে ভাবছে, ভবিষ্যৎ নিয়ে ভাবছে, বর্তমানের কথা নেই, শূন্যতা। বলা হয়েছে উইন্টার কিপস আস ওয়ার্ম, শীত আমাদেরকে গরম রাখে, উত্তপ্ত রাখে। কেমন বিষয় হলো এটা? আবার কেমন কথা হলো? হ্যাঁ, শীতকালে আমাদের শরীর ঠান্ডায় তো অবশ হয়ে যায়, আমরা তো কিছুই বুঝি না, আমাদের শরীর কিছু বুঝতে চায় না, শীতে অবশ, অনুভূতিহীন। আর আমরাও তো তেমন কিছুই বুঝতে চাই না এই বিশ্বযুদ্ধের পর। তাই উইন্টার সিজন অনুভূতিহীন মানুষের জন্য ভালো। এটাও একটা তিরস্কৃত কথা। বিশ্বযুদ্ধের আগে সামার ভালো ছিল, সুন্দর ছিল, অর্থাৎ সুন্দর কাল ছিল। যাই হোক, এখানে মেরি নামক একটি নারী চরিত্র নিয়ে আসা হয়েছে। তার মাধ্যমে, তার কথার মাধ্যমে বিশ্বযুদ্ধের আগে পৃথিবী ভালো ছিল, তার স্মৃতিচারণা করা হয়েছে। এই অংশে সন অফ গড, ঈশ্বর পুত্রের কথা স্মরণ করা হয়েছে। কিন্তু বিশ্বযুদ্ধের পর এটা অনুর্বর ভূমি, ওয়েস্টল্যান্ড হয়ে গেছে, গাছপালা শুকিয়ে যাচ্ছে। গাছপালা শুকিয়ে যাচ্ছে বলতে মানুষজনও শুকিয়ে যাচ্ছে, বুদ্ধি জ্ঞান সব শুকিয়ে যাচ্ছে, কিছুই জন্মাচ্ছে না, বুদ্ধিতে কিছু আসছে না। পাখিরা তৃষ্ণার্ত, অর্থাৎ মানুষদের অনেক ডিমান্ড, অনেক চাহিদা, সবাই ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। মানুষরা ফিজিক্যালি জীবিত, স্পিরিচুয়ালি মৃত। চারিদিকে শূন্যতা, হাহাকার, আধুনিক মানুষের করুণ অবস্থা। প্রথম অংশে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় অংশ, গেম অফ চেঞ্জ। এখানে একটা লাক্সারি লাইফও দেখানো হয়েছে, আবার স্যাডনেসও দেখানো হয়েছে, একটা চিত্রকল্প রয়েছে। যেন এমন যে নারীরা প্রতিদিন দৈনন্দিন কাজ করে, পুরুষরাও স্বাভাবিকভাবেই কাজ করে, কিন্তু এই পুরুষরা এসে তাদের নারীদের প্রতি যান্ত্রিক আচরণ করে, যান্ত্রিকভাবে আদর করে। আর পুরুষ যখন চলে যায়, সেই নারী যেন তার অনুভব যেন এমন বাঁচা গেল, অর্থাৎ কিনা কোনো বন্ধন খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো মানসিকতা, মানবিকতা খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার সেই পুরুষরা নিজের ঘরকে বেশি পছন্দ করছে না, অন্য ঘরে ছুটে যাচ্ছে, অর্থাৎ কোনো নৈতিকতা নেই, সব নৈতিকতা হারিয়ে গেছে, চারিত্রিক পতন হয়েছে, এক অনুর্বর ওয়েস্টল্যান্ড হয়েছে। এইরকম বিচিত্র বর্ণনা রয়েছে। থার্ড পার্টে রয়েছে দ্য ফায়ার সারমন। এখানে মানুষের লোভ লালসার কথা বলা হয়েছে। মানুষ লোভের আগুনে জ্বলছে, পুড়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে। এনজয় করছে মানুষ, কিন্তু কি এনজয় করছে তার খোঁজ রাখছে না। ভোগ করছে, এনজয় না, ভোগ, অর্থাৎ ভোগ সর্বস্ব জীবন হয়ে গেছে। ওই ট্যামস নদীতে মদের বোতল ভাসছে। আর এসব যেন আধুনিক মানুষরা কিছুই বুঝতে পারছে না।
কোথায় গড্ডালিকা প্রবাহের মতন চলছে, অর্থহীনভাবে চলছে, রেসলেসভাবে চলছে, উন্নতির খোঁজে চলছে, বিকাশের খোঁজে চলছে, কিন্তু ভিতটা নেই। বিশ্বযুদ্ধের পরে মানুষের এই অবস্থা। নেক্সট পার্টে বলা হয়েছে ডেথ বাই ওয়াটার। এখানে আদিমতা ছেড়ে পবিত্রতার কথা বলা হয়েছে। পবিত্রতাকে আঁকড়ে ধরতে হবে, তাহলে নির্মলতা আসবে, তাহলে সচেতনতা আসবে, তাহলে বুদ্ধি আসবে, তাহলে জ্ঞান আসবে, তাহলে ভালোকে ভালো বোঝা যাবে। এইসব বিষয় নিয়ে আলোচনা রয়েছে। লাস্ট পার্ট, হোয়াট দ্য থান্ডার সেইড। এখানে বলা হয়েছে যেন মানুষের মুক্তির কথা। মানুষ তো একটা বেড়াজালের মধ্যে পড়ে যাচ্ছে, একটা কয়েদখানায় পড়ে যাচ্ছে, একটা খাঁচায় বন্দি হয়ে যাচ্ছে, নিজেদের কম বুদ্ধির বেড়াজালে পড়ে যাচ্ছে, নিজেদের ভোগের বেড়াজালে পড়ে যাচ্ছে। অর্থাৎ এখানে বলা হয়েছে জেসাস মরেও বেঁচে আছেন। জেসাস ক্রাইস্ট মরে গেছেন, বেঁচে আছেন, আর মানুষ বেঁচেও মরে গেছে। তীর্থযাত্রীরা পবিত্র জলের জন্য যেন খোঁজ করছে। থ্রাস পাখি যে গান গায়, জল খোঁজ করছে। পাহাড় থেকে যে জল আসতো তা শুকিয়ে গেছে। রূপক কথা। একমাত্র ঈশ্বর সমাধান সূত্র বের করতে পারেন। ক্রাইস্টের ছায়ায় আসতে হবে। ক্রাইস্টের ছায়া কোথায় খোঁজ করতে হবে। এখানে বলা হয়েছে, ইতিহাস তো বলে গঙ্গা একবার শুকিয়ে গিয়েছিল, আবার পর্যায়ক্রমে প্রক্রিয়ার মাধ্যমে সেটা এসেছে, হিমালয় থেকে প্রবাহিত হয়। তাই মানুষ, তোমাকে মুক্তির পথ তোমাকেই খুঁজে বের করতে হবে, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করবে। বন্ধুরা, প্রাথমিকভাবে কবিতাটা ছিল এই, কিন্তু আমাদের যে এই কবিতার 5টি পার্ট আছে, একটা ভিডিওর পক্ষে সম্ভব নয়। তাই এই 5টা পার্টের 5টা ভিডিও হওয়া উচিত, তাছাড়া কোনোভাবেই সম্ভব নয়। তাই আমরা আজকে প্রাথমিক একটা ধারণা দিয়েছি যে এই কবিতায় কবি কি বলতে চেয়েছেন। এরপর আমরা পরবর্তী পার্টগুলো নিয়ে আসব। তাহলে এই কবিতাটা অতি সহজ নয়, মানে ভাববার বিষয় আছে। অনুর্বর ভূমির কথা বলা হয়েছে, অনাবাদী জমি। বিশ্বযুদ্ধের পরে পৃথিবীর অবস্থা এই হয়ে গেছে, জ্ঞান ভাণ্ডার শুকিয়ে গেছে, কোনো উপলব্ধি এখানে নেই। আর এই সামগ্রিক চিত্রটা তুলে ধরার জন্য কবি ল্যাটিন, ফ্রান্স, গ্রিক, জার্মান, সংস্কৃত, ক্লাসিক্যাল রাইটার্স, গ্রিক রাইটার্স, এলিজাবেথান রাইটার্স, বাইবেল, ইন্ডিয়ান মাইথোলজি, জিউস কালচার, সব কিছুকে নিয়ে এসেছেন তা ব্যাখ্যা করার জন্য। এই যুগান্তকারী ঘটনা। তাহলে মূলত আমরা যেটা দেখলাম যে এই কবিতায় যে প্রথম বিশ্বযুদ্ধের পরে মানুষ তাদের মানবিকতা, মানসিকতা, উপলব্ধি, অনুভূতি, প্রেম, প্রীতি, ভালোবাসা সব শেষ করে এক মডার্নিজমের, এক আধুনিক নেশায় ছুটছে। তার সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লব ইত্যাদি সব কিছু মিলে মানুষ যান্ত্রিক হয়ে গেছে। তাই শেষ পর্যন্ত কবি আহ্বান করেছেন যে না, এর মুক্তি ঈশ্বর জেসাস ক্রাইস্ট থেকেই আমরা পেতে পারি, তার আশীর্বাদে আমরা পেতে পারি। তাহলে প্রাথমিকভাবে এই ছিল আমাদের ভিডিও। বন্ধুরা, পরবর্তী ভিডিওর জন্য পরবর্তী পার্টগুলোকে লক্ষ্য করো,
তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল দ্য ওয়েস্টল্যান্ড রিটেন বাই টি এস এলিয়ট। বন্ধুরা ভালো থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।